টিকা এসে পৌঁছে গেছে। তো ডেফিনিটলি এটি একটি স্বস্তির খবর। এটা শুধু এয়ার ইন্ডিয়ার বিমান ঢাকার মাটিতে অবতরণ করেছে তা কিন্তু নয়। এটা কিন্তু এক ধরনের স্বস্তির পরশ ছড়িয়েছে যে শঙ্কার একটা জায়গা এবং তৈরি স্বাস্থ্য হয়েছিল। অধিদপ্তরের পক্ষ থেকে আসলে এই যে তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে তারাও স্বস্তির কথা জানিয়েছেন। এটিও একটা প্রাথমিক একটি স্বস্তি এবং কিন্তু। ডেফিনিটলি আমরা বাংলাদেশ সরকার রাষ্ট্রপ্রধান যারা পরিচালনা করছেন, পাশাপাশি বেক্সিমকো ফার্মা যারা আসলে এই মূল কাজটি করছেন, তাদেরকে আসলে আমরা মনে করি যে এই জায়গা থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে একটা ধন্যবাদ দেয়াই যেতে পারে। কারণ এটা এত বড় একটা স্বস্তির খবর। গত এক বছর ধরে আমরা যেরকম একটা অস্বস্তির মধ্যে আসছিলাম যে কবে এই টিকা আসবে। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে যে এর আগে বড় মহামারীর যখনই হতো তখন কিন্তু একটা টিকা আসতে 5 বছর, 7 বছর, 8 বছর লেগে যেত। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম প্রায় 1 বছরের আগেই। এবং খুবই আনন্দের কথা যে ভারত একটি উৎপাদনকারী দেশ, আশপাশের এশিয়ার অন্যান্য দেশগুলির মধ্যে প্রথম আমরা এই টিকাটি পেলাম। মানে এটি কিন্তু দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সরকারের জন্য এবং আপামর জনগণের জন্য বড় একটা সম্মানের নিশ্চয়ই জায়গা। হ্যাঁ, আশিস, আমরা যেটি আসলে দেখছি যে আমরা যে কূটনৈতিক জায়গাটা সফলভাবে এই টিকাগুলো পেলাম এবং বাংলাদেশে এসে এখনো পর্যন্ত সবকিছু সফলভাবেই চলছে, ভালোভাবেই যাচ্ছে সবকিছু। একটি চ্যালেঞ্জ কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেটি শুনছিলাম, আমাদের প্রতিবেদক বলছিলেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছিল, টিকার মেয়াদ অনুযায়ী সেটিকে ডিস্ট্রিবিউশন করা, সংরক্ষণ করা এবং বিতরণ একেবারে জনগণ পর্যন্ত পৌঁছানো, অর্থাৎ টিকা দেয়া পর্যন্ত, সেটি কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েছে। এই প্রক্রিয়াটি আসলে সম্পন্ন করতে আর স্বাস্থ্য অধিদপ্তর আসলে কতটুকু এখন একেবারে মাঠে নামতে হবে বলে আপনি মনে করেন? না, ডেফিনেটলি সেটি আমরা মেজবার সঙ্গেও কথা বলছিলাম একটু আগে যে বাংলাদেশের কিন্তু সেটা সক্ষমতার একটা বড় জায়গা আছে যে এই যে ইপিআই টিকা আমরা যে দিচ্ছি প্রতি বছর এবং কোনো শিশুই কিন্তু এই ইপিআই টিকার বাইরে নয়। সম্প্রসারিত যে টিকাদান কর্মসূচি, জন্মের পরই ম্যান্ডেটরি তাদের 5টা 6টা টিকা নিতে হয়। এখন কিন্তু দিন দিন আরও বাড়ছে। এখন হেপাটাইটিস বি টিকাও কিন্তু দেওয়া হচ্ছে শিশুদেরই। ফলে টিকা দেওয়ার কিন্তু এক ধরনের অভিজ্ঞতা বাংলাদেশের মধ্যে আছে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বলেন, ওষুধ প্রশাসন অধিদপ্তর, তাদের মধ্যে কিন্তু এক ধরনের ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে। শুধু ডাক্তার নয়, বিরাট একদল প্রশিক্ষিত কর্মী আছে যারা স্বাস্থ্যকর্মী, তারা কিন্তু এই কাজটি খুব সুচারুভাবেই করে চলছেন। আপনি যদি বলেন গত 20 বছর 25 বছর ধরেই কিন্তু এই কাজটি করছেন। যদিও এটা একটা নতুন বিষয় যে এটা এবার দিতে হবে আসলে বড়দের শরীরে। এতদিন শিশুদের উপরই এই মাস লেভেলে এই টিকাটা প্রয়োগ হতো। কিন্তু বাংলাদেশ সরকারের যে প্রস্তুতি আমরা যেটি দেখেছি স্বাস্থ্য অধিদপ্তরে এবং এটি মনিটর করছেন সরাসরি কিন্তু প্রধানমন্ত্রীর অফিস, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কোয়াসের নেতৃত্বে একটা জাতীয় কমিটি হয়েছে যেটি তদারকি করছেন আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে। ফলে এই সমন্বয়টি কিন্তু গত 3 মাস ধরেই শুরু হয়ে গেছে যে এই ভ্যাকসিনেট করা সারা দেশের মানুষকে। কারণ একসঙ্গে কিন্তু 50 লাখ মানুষকে এখন ভ্যাকসিনেট করা হবে এবং পরের ধাপে আবার 50 লাখ। ফলে এই প্রস্তুতিটা কিন্তু করে রাখা হয়েছে অলরেডি জেলায় জেলায়, এবং জেলায় যে সিভিল সার্জন তার নেতৃত্বে কিন্তু একটা টিম তৈরি করে রাখা হয়েছে এই ভ্যাকসিনেটটি করা। এবং পাশাপাশি আরেকটা যে বিষয় যেটি আলোচনা বোধহয় করাই দরকার, যে এই ভ্যাকসিন নেওয়ার পরে যারা সুস্থ মানুষ তাদের হয়তো কোনো সমস্যা নেই, যারা অন্য রোগে আক্রান্ত তাদের যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় শারীরিক, তাহলে যে তাকে যে সাপোর্ট দেওয়ার বিষয়টা তার কিন্তু ওই ব্যক্তির নিতে হবে না। এটাও কিন্তু সরকার সেই দায়িত্ব নিচ্ছে। ফলে সেই যে একটা ব্যাকআপ ব্যবস্থা সেটাও কিন্তু সরকার করে রেখেছে। ফলে কিন্তু এই টিকা নিয়ে বিশাল একটি কর্মযজ্ঞ আসলে, এবং সেটি ডেফিনেটলি সময় সংকুলানো রয়েছে, সেটি একটি বড় চ্যালেঞ্জ। এবং নিশ্চয়ই আমরা দেখছি, প্রস্তুতি দেখতে পাচ্ছি। আমরা দেখি যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রথমবার টিকার সাথে, টিকা প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছেন এবং অত্যন্ত রেপিউটেড একটি প্রতিষ্ঠান এটি। এবং তারা যে প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছে সেটা সফলভাবেই তারা এগিয়ে যাচ্ছেন এবং নিশ্চয়ই পরিবহন এবং পৌঁছে দেওয়া পর্যন্ত যেটি তাদের দায়িত্ব রয়েছে, একেবারে জেলা পর্যন্ত পৌঁছে দেওয়া, তারপর আসলে উপজেলা বা গ্রাম, একদম গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হবে সরকারের। সেটি যে এবং এটি কিন্তু মৌমিতা একটা সাহসেরও কাজ। এই যে আপনার এরকম একটা বিরাট জনগোষ্ঠীকে টিকা এনে দেয়া এবং এনে দেওয়ার পর এবং এটি জেলা পর্যায় পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা কিন্তু আমরা সবসময় দেখতাম এই কাজগুলি সবটা সরকার করে। কিন্তু একটা প্রতিষ্ঠান হিসাবে বেক্সিমকো ফার্মা তার কিন্তু সক্ষমতার প্রথম ধাপ কিন্তু সে উত্তীর্ণ হয়েছে। আজ এশিয়ার মধ্যে প্রথম ঢাকায় সে 50 লাখ টিকা আনতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর সরকার বলেছে যে প্রক্রিয়া, যে কোল্ড লাইন চেইন আমাদের মেনটেন করার কথা, সেগুলো সব ঠিক আছে। এখানে একটু আপনার সাথে যুক্ত করতে চাই আশিস সৈকত। আমরা কিন্তু মাঝখানে একটু আমরা দেখেছি যে বেক্সিমকোর যে চুক্তিটি হয়েছিল আসলে সেরাম ইনস্টিটিউটের সাথে, এবং ভারতের টিকা রপ্তানি নিয়ে একটি সংকট তৈরি হয়েছিল, সেটি পেরিয়ে কিন্তু আমরা আজকে এখানে পৌঁছেছি। সেটি একটি আনন্দের বিষয় না, আমাদের জন্য। ডেফিনেটলি সেটা আনন্দের বিষয়। আসলে এই খবরগুলো কিন্তু আমরা নানাভাবে আমরা পেয়েছি।
নানাভাবে পেয়েছি, কারণ এটি কিন্তু একটি প্রক্রিয়া। এটি কিন্তু আমরা যখন ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কথা বলেছি, তিনিও কিন্তু বলেছেন যে টিকা রপ্তানি করবে না যে খবরটি এসছে, সেটি কিন্তু আসলে এ টু জেড ঠিক নয়। কারণ হলো যে এটি একটি সময় লাগে, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট অনুমোদন দেওয়ার জি। পর বিদেশে রপ্তানি করতে হলে WHO এর অনুমোদন নিতে হয়। তখন পর্যন্ত WHO এর অনুমোদন ছিল না, ফলে কিন্তু সময় যে ক্ষেপণ আমরা বলছি সেটা কিন্তু প্রক্রিয়া। এবং বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক এবং কিন্তু সেই সেটি সময়ের পরিষ্কার মধ্যেই করেছিলেন, কিন্তু আমরা পেয়ে এবং গেছি সেই সেটি। সময়ের মধ্যে 25-26 কথা ছিল, সেই আমরা কথা আমি কিন্তু আপনার কাছে 25 আবারও টিকা ফিরবো। পেয়ে গেছি। আপনি জানেন আমাদের সহকর্মীরা আছে, আমরা একটু নাফিজা দৌলের কাছে যেতে চাই। নাফিজা, আপনি আছেন যে প্রক্রিয়ার মধ্যে আসলে লোড করা হচ্ছে টিকাগুলো, একটু জানতে চাই কি প্রক্রিয়ায় আছে। আমরা জানি যে এক একটি কার্টুনে প্রায় 1200 ডোজের মতো টিকা থাকবে। কি পরিমাণ কার্টুন সেখানে আছে এবং কতক্ষণ লাগবে লোড করতে, এবং সার্বিকভাবে কখন আসলে টঙ্গীর দিকে রওনা হবে গাড়িগুলো সব মিলে? ইতিমধ্যে দেখতে পাচ্ছি, আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এয়ার ইন্ডিয়া থেকে বিমানের থেকে কিন্তু সেটি লোড হয়েছে। ফ্রিজ সম্মিলিত যে গাড়িগুলো আছে শীতাতাপ নিয়ন্ত্রিত বিশেষ গাড়ি, যেটি আমাদের বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমাদের জানাচ্ছিলেন যে এই গাড়িগুলো কিন্তু এই 3 কোটি টিকা তারা সংরক্ষণ করবে। সেটিকে সামনে রেখেই বেক্সিমকোতে বেশ কিছু নতুন সংযোজন করা হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডে। তার মধ্যে 3টি ওয়্যার হাউস যেভাবে সংযুক্ত করা হয়েছে, একইভাবে কিন্তু এই বিশেষ যে শীততাপ নিয়ন্ত্রিত গাড়িগুলো আছে টিকা সংরক্ষণে, আপনি জানেন একটি টেম্পারেচার মেনটেন করতে হয়, সেই টেম্পারেচার অনুযায়ী মেনটেন করে কোল্ড চেইন মেনটেন করেই কিন্তু বিমান থেকে সেটি কোল্ড কাভার্ড ভ্যানে নেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু সেটি টঙ্গীতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের ওয়্যার হাউস আছে দুটো, সেখানে সংরক্ষণ করা হবে। এবং এরপরে আপনি জানেন যে 8 ফেব্রুয়ারি থেকে সারা দেশব্যাপী করোনা ভাইরাস টিকা প্রদান কর্মসূচির শুরু করার একটি পরিকল্পনা সরকারের আছে। সেই অনুযায়ী বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড কিন্তু একটি দায়িত্ব গ্রহণ করেছে, সেটি হলো যেই পর্যন্ত যতগুলো জেলায় বাংলাদেশ সরকার বলবে সেই জেলাগুলোতে সিভিল সার্জনের কাছে কিন্তু তারা এই করোনা ভাইরাসের টিকা যেই কোল্ড চেইন আছে সেটি মেনটেন করেই সেটি হস্তান্তর করা হবে জেলা পর্যায়ে। এবং সেখানে সিভিল সার্জনের কাছে দেওয়ার পরেই কিন্তু মূলত বেক্সিমকো ফার্মা টিকা সংক্রান্ত যেই দায়িত্বটি আছে সেখান থেকে তারা অব্যাহতি পাবে। এটা নিঃসন্দেহে আরও অনেক সময় লাগবে। আপনি জানেন যে 6 মাস জুন পর্যন্ত আরও 50 লাখ ডোজ প্রতি মাসেই আসবে জুন পর্যন্ত। এবং 3 কোটি ডোজের যে চুক্তি সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড করেছেন নভেম্বরে, আপনি দেখতে পাচ্ছেন খুব নভেম্বরে পাপনের সঙ্গে যখন কথা বলছিলেন আমরা শুনছিলাম যে তিনি বলছিলেন যে আমাদের কিন্তু প্রায় এই বেক্সিমকোর যেটি বলা হচ্ছে যে প্রায় 1 কোটি ডোজ টিকা রাখবার মতো সক্ষমতা তাদের আছে এবং প্রতি 1 মাস অন্তর অন্তর যে টিকাগুলো আসবে সেটি রাখবার ক্ষমতা রয়েছে এবং সেটির মধ্যে একটি ডিস্ট্রিবিউশন প্রক্রিয়ার একটি বিষয় আছে। এই সার্বিক ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া সম্পর্কে কি জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক? আপনি জানেন মৌমিতা, ইতিমধ্যে আমরা যদি দেখি যে বাংলাদেশের কাছে কিন্তু আজকে এই বেসরকারিভাবে 50 লাখ করোনা ভাইরাস অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড যে টিকাটি আছে সেটি কিন্তু বাংলাদেশে ইতিমধ্যেই 70 লাখ চলে এসেছে। আজকে 50 লাখ এবং গত 4 দিন আগে ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভারত সরকার এবং ভারতের দেশবাসীর পক্ষ থেকে 20 লাখ ডোজের একটি উপহার এসেছে এই একই টিকার এবং সেটি মিলিয়ে 70 লাখ ডোজ হয়েছে। এবং এই যে ডোজটি আছে 20 লাখ ডোজ কিন্তু সরকারিভাবে সংরক্ষণ করা হয়েছে এবং আজকের যে 50 লাখ ডোজ আছে সেটি কিন্তু বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল তাদের যে ক্যাপাসিটি আছে ওয়্যার হাউস আছে সেখানে সংরক্ষণ করবে। এবং 8 ফেব্রুয়ারি থেকে যদি করোনা ভাইরাস টিকা প্রদান কর্মসূচি শুরু হয়ে যায়, আপনি জানেন সেই ক্ষেত্রে কিন্তু পর্যায়ক্রমে যেই টিকাটি ভারত থেকে আসবে চুক্তির আওতায় সেটি কিন্তু পর্যায়ক্রমে শেষ হয়ে যাবে এবং সেই কোল্ড স্টোরেজ ওয়্যার হাউসগুলো কিন্তু খালি হয়ে যাবে, সেখানে আবার নতুন চালান সংযোজিত হবে। এইভাবেই কিন্তু চালানগুলো আসবে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যেটি বলছিলাম যে আগামী 6 মাস ব্যাপী এই চুক্তির আওতায় 50 লাখ প্রতি মাসে 50 লাখ ডোজ আসবে এবং যখন এই ডোজগুলো সম্পূর্ণ শেষ হয়ে যাবে, মানুষের দেহে প্রয়োগ করা হয়ে যাবে দেশবাসীর দেহে, তারপরে কিন্তু নতুন চালান তারা আসবে। এবং যেটি বলছিলাম যে শীতাতাপ নিয়ন্ত্রিত এবং একটি বিশেষ টেম্পারেচারে এই সংরক্ষণ করতে হয়।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রাজেনেকার যেই টিকাটি আছে সেটি সংরক্ষণ সাধারণ ফ্রিজে ডিপ ফ্রিজে হয়ে থাকে, তবে ফাইজার যেই টিকাটি আছে সেটি কিন্তু 70 ডিগ্রির নিচে সংরক্ষণ করতে হয় এবং সেই জায়গায় একটি চ্যালেঞ্জ আছে বলেই বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য সেরাম ইনস্টিটিউট বা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যেই টিকাটি আছে কোভিশিল্ড, সেটি আসলে সংরক্ষণ সুবিধা হিসেব করেই কিন্তু বাংলাদেশ এই চুক্তির আওতায় গেছে এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে আরও বিশ্বের অন্যান্য দেশে যেই চুক্তি অন্যান্য দেশে যেই টিকাগুলো আবিষ্কার হচ্ছে করোনার টিকা, করোনা প্রতিরোধক টিকা, সেখানেও কিন্তু তারা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে, কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। আমরা জানি আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইতিমধ্যেই চীন, রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ কিন্তু বাংলাদেশের টিকা পাঠানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তবে ভারত যেটি জানতে চাই যে আজকে আমরা যে প্রক্রিয়ার মধ্যে রয়েছি, আমরা টিকা অলরেডি পেয়ে গেছি এবং সেটি আসলে রিলোডের প্রক্রিয়া চলছে। জানতে চাই যে এই প্রক্রিয়াটি কতক্ষণ চলবে এবং কতক্ষণ নাগাদ আসলে ওয়্যার হাউসে পৌঁছবে, এবং আপনি যেটি বলছিলেন যে 8 তারিখ থেকে যদি সরকারিভাবে আসলে জনগণকে টিকা দেওয়া শুরু হয়, সেক্ষেত্রে এই ওয়্যার হাউস থেকে কবে নাগাদ সেগুলো একেবারে জেলা পর্যন্ত পৌঁছবে, সেই বিষয়গুলোর তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এখানে এসেছিলেন, কি জানতে পেরেছেন আপনি? স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু আমাদের জানানো হয়েছে যে আগামী 27শে জানুয়ারি নাগাদ তারা 400 থেকে 500 ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের টিকা যেটি আছে সেটি পরীক্ষামূলকভাবে তারা প্রদান করবেন এবং তারপরে 7 দিন অপেক্ষা করবেন তার পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করার জন্য। এবং তারপরে কিন্তু আমরা জানি যে 8 ফেব্রুয়ারি থেকে সরকারের একটি টার্গেট আছে, তারা সারা দেশে করোনা ভাইরাসের টিকার কার্যক্রম শুরু করতে চান 8 ফেব্রুয়ারি থেকে। এবং যেই প্রক্রিয়াটি আছে আমাদের ভ্যাকসিনকোর পক্ষ থেকেও জানানো হয়েছে, আপাতত বেসরকারিভাবে যে 50 লাখ ডোজ এসেছে সেটি ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের টঙ্গীতে যেই ওয়্যার হাউস দুটো আছে সেখানে সংরক্ষণ করা হবে এবং সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যখন যেসব জেলার রিকোজিশন আসবে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কাছে, তারা সেই জেলায় সেই সিভিল সার্জনের কাছে গিয়ে তারা এই করোনা ভাইরাসের টিকাটি হস্তান্তর করে আসবেন। যেই পরিমাণের ডোজ লাগবে সেই পরিমাণের ডোজ তারা সেখানে দিয়ে আসবেন জেলা পর্যায়ে এবং তারপরেও কিন্তু জেলা পর্যায়ে দিয়ে আসার পরেও কিন্তু সেখানে একটি পরীক্ষা নিরীক্ষা করা হবে ব্যাচের। যেই টিকাটি আছে একটি কিন্তু ব্যাচ হিসেবে এসেছে, আপনি দেখেছেন এক একটা কার্টুনে করে এসেছে, সেই পুরো একটা ব্যাচ ধরে কিন্তু এখন ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ওয়্যার হাউসে নেওয়ার পরে সেখানে একটি পরীক্ষা চালানো হবে যে যেই তাপমাত্রায় নিয়ে আসা হয়েছে, আপনি দেখেছেন যে এখানে আনলোড করা হয়েছে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে। সেই ভ্যানগুলো আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে ভ্যানগুলো কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যেই বেশ কয়েকটি ভ্যান টঙ্গীর উদ্দেশ্যে রওনা শুরু করে দিয়েছে এবং আর 4টি ভ্যান আছে বিমানবন্দরের রানওয়েতে এবং সেগুলো আর কিছুক্ষণের মধ্যে লোড হবার পরে সেটি ছেড়ে যাবে টঙ্গীর উদ্দেশ্যে। এবং টঙ্গীতে ওয়্যার হাউসে রাখার পরে কিন্তু সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যখন তারা জেলা ওয়ারি পাঠাতে বলবে, সেটি ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড তাদের পরিবহন ব্যবহার করে সেই জেলা পর্যায়ে তারা পাঠিয়ে দিবেন সিভিল সার্জনের কাছে। পাঠানো পর্যন্ত কোল্ড চেইন মেনটেন হচ্ছে কিনা সেটা কিন্তু তারা নিশ্চিত করবেন। এই কোল্ড চেইন মেনটেন করার পুরো দায়িত্বটি কিন্তু ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড আপাতত দায়িত্ব পালন করছে। আপনি বলছিলেন যে টিকাগুলো এখন আসলে বিমানবন্দর থেকে টঙ্গীতে ভ্যাকসিনকোর ওয়্যার হাউসে নিয়ে যাওয়া হবে এবং সেখানে কোল্ড চেইন মেনটেন একটা বড় চ্যালেঞ্জ এবং সেটি প্রাথমিক যে ধাপ স্বাস্থ্য অধিদপ্তর বা আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর সেটি করেছে এবং আমরা আশাই করতে পারি যে করোনার যে স্বস্তির যে খবর, করোনার এই সংকটের পর যেটি আজকে আসলে ইন্ডিয়ান এয়ারের যে বিমান এসে নামলো, সেটি আসলে বিমান শুধু না, একটা স্বস্তির বাতাস ছড়িয়েছে ডেফিনেটলি, সেটি আমরা বলতেই পারি। আপনার কাছে একটু জানতে চাই যে আপনি শুরুতে বলছিলেন যে টিকা কূটনীতি নিয়ে আপনি ভ্যাকসিনকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে জানতে চেয়েছিলেন, কিন্তু একজন কূটনৈতিক সংবাদদাতা হিসাবে আমি আপনার কাছে জানতে চাই, এই যে টিকা কূটনীতিতে বাংলাদেশ সফল হলো, এশিয়ার সব দেশের আগে বাংলাদেশ টিকা পেল, এর পেছনে বাংলাদেশের কি শক্তি বেশি কাজ করেছে? সেটা কি বাংলাদেশের শুধুমাত্র বা সরকারের চেষ্টা তো আছেই বটেই, তার পাশাপাশি কি এই যে বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে সক্ষমতার যে জায়গাটা, যে বাংলাদেশের একটা বেসরকারি প্রতিষ্ঠান ভ্যাকসিনকো ফার্মা টিকাটা এনে রাখতে পারবে, ঠিকমতো কোল্ড চেইন মেনটেন করতে পারবে, সেটিও কি যুক্ত ছিল কিনা তাদের সিরাম ইনস্টিটিউট বা ভারত সরকারের বিবেচনাটায়? শুধুমাত্র কি কূটনীতিতেই আমরা সফল হয়েছি, নাকি আমরা অভিজ্ঞতা বা ম্যানেজমেন্টের দিক থেকেও আমরা আমাদের সক্ষমতার প্রকাশ দেখাতে পেরেছি?
আশিস, আমি যদি এখানে বলি তাহলে প্রথম থেকে যদি আমরা শুরু করি, 8 মার্চ প্রথম বাংলাদেশে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়। এরপর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু 31 দফা কর্মসূচি নিয়েছিল। প্রথমে তারা লকডাউন করেছে সরকারের পক্ষ থেকে, আস্তে আস্তে সেই লকডাউন তুলে ফেলা হয়েছে। আপনি জানেন এখন পর্যন্ত কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে 31 দফা নিয়েছে সেটি কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রশংসা করেছে। সেই 31 দফার মধ্যেই কিন্তু বাংলাদেশ সরকার প্রথম থেকেই ছিল শুধুমাত্র করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা করার পাশাপাশি যেই ধরনের টিকা, করোনা টিকা যেই বিভিন্ন দেশে আবিষ্কার হচ্ছিল, আপনি জানেন যে বেশ কিছু প্রতিযোগিতা চলছিল করোনা ভাইরাসের টিকাকে সামনে নিয়ে। তারপরেও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বা অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটি আছে সেটি কিন্তু বাংলাদেশের প্রচলিত যেই টিকাগুলো আছে সেটির সাথে সামঞ্জস্য, সেই কারণেই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে অক্সফোর্ডের সাথে যোগাযোগ করা হয়। আপনি জানেন যে বিশ্বে সেরাম ইনস্টিটিউট বেশ করোনা ভাইরাস ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রাখে, বিশ্বের 1 নম্বর প্রতিষ্ঠানের মধ্যেই আছে সেরাম ইনস্টিটিউট। সেটির সাথে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড বেসরকারিভাবে যোগাযোগ করে। সেখানে বাংলাদেশ সরকারের একটি সাপোর্ট ছিল। ভারতের পররাষ্ট্র সচিব যিনি আছেন হর্ষবর্ধন সিংলা, আপনি জানেন যে এই করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি গত বছরে তিনি বাংলাদেশে সফরে এসেছেন। সেই সময় কিন্তু তাদের পক্ষ থেকে প্রথম ঘোষণা দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে যে ভারতে যখনই করোনা ভাইরাসের টিকা উৎপাদন হবে, যখনই ভারতে করোনা ভাইরাসের টিকা মানুষের দেহে প্রয়োগ করা হবে, সেই মুহূর্ত থেকে বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের অগ্রাধিকার ভারত সরকার বরাবরই দিয়ে আসছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের অগ্রাধিকার থাকবে সবার আগে। সেটি ভারত সরকার তার সেই প্রতিশ্রুতি রেখেছে। আমরা দেখেছি 21শে জানুয়ারি তারা আরও 12টি দেশে কিন্তু করোনা ভাইরাসের টিকা, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড যেই টিকাটি আছে সেটি তারা বিভিন্ন দেশেই 12টি দেশে তারা উপহার হিসেবে পাঠিয়েছে, কিন্তু সর্বোচ্চ সংখ্যক ডোজ কিন্তু বাংলাদেশে পাঠিয়েছে। সেটি হস্তান্তর অনুষ্ঠানে কিন্তু আমাদের ভারতীয় হাই কমিশনার যিনি আছেন বিক্রম কুমার দোরাইস্বামী, তিনি বলছিলেন এটি একটি বাংলাদেশের যে ভারত অগ্রাধিকার দেয় সেটির একটি প্রতীক। সেইভাবে বাংলাদেশের যেহেতু জনসংখ্যা বেশি, সেটি কাউন্ট করেই আসলে এই 20 লাখ ডোজ টিকা উপহার পাঠানো হয়েছে। এবং নিঃসন্দেহে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড বেসরকারিভাবে তারা যোগাযোগ করেছেন এবং সবার আগেই কিন্তু যোগাযোগ করেছেন। এটি একটি দূরদর্শিতার প্রমাণ কিন্তু আশিস দিয়েছেন যে কোন কোম্পানি, আমি যদি অক্সফোর্ডের কাছ থেকে সরাসরি যুক্তরাজ্যের সাথে লেনদেন করি, সেটি থেকে ভারত যেখানে সেরাম ইনস্টিটিউট আছে বিশ্বের ভ্যাকসিন উৎপাদনের কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে একটি, সেই ক্ষেত্রে তারা কিন্তু সেরাম ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করেছেন এবং চুক্তি করা হয়েছে। সেই চুক্তিতে কিন্তু বাংলাদেশ সরকারও কিন্তু সম্পৃক্ত আছে এবং এই চুক্তির আওতায় আগামীতে 3 কোটি ভ্যাকসিন আসবে বাংলাদেশে এবং বেসরকারি পর্যায়ে সেটি আসবে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড আমাদের কিন্তু ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলছিলেন যে শুধুমাত্র কিন্তু সেরাম ইনস্টিটিউট বা অক্সফোর্ডের টিকাতেই তারা ক্ষান্ত যাচ্ছেন না, তারা কিন্তু অন্যান্য যে আবিষ্কার হচ্ছে করোনা ভাইরাসের টিকার, জনসন অ্যান্ড জনসন 1 ডোজের একটি টিকা আছে, সেটির ব্যাপারেও তার আগ্রহ আছে এবং তারা যোগাযোগ চালিয়ে যাচ্ছে। তারা বলছেন যে এই ক্রান্তিকালে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি তারা বরাবরই একটি প্রতিশ্রুতি দিয়ে আসছে, এই ক্রান্তিকালে তারা কোনো ধরনের ব্যবসা করতে চান না, তারা যে জনসেবা করতে চান সেটির প্রমাণ তারা এই ক্রান্তিকালে বা মহামারীর সময় রাখতে চান। রেমডেসিভির যেভাবে আমরা দেখেছি তারা উৎপাদন শুরু করেছিল সেই করোনা ভাইরাসের সংক্রমণ মহামারী মোকাবেলা করার জন্য, তেমনিভাবে এখন শেষ প্রান্তে যদি বলি করোনা ভাইরাসের সংক্রমণ কিন্তু বাংলাদেশে কমছে, সেইখানে এসে এই করোনা ভাইরাসের টিকা যেটি নিয়ে এসছে সেটি নিঃসন্দেহে আশিস শরীফের আপনার সাথে আমি একমত যে স্বস্তির বাতাস আজকে বাংলাদেশে বইছে। স্বস্তির বাতাস এবং আমরা নিশ্চয়ই বলতেই পারি আসলে যে একটা শঙ্কার মধ্যে ছিলাম আমরা, সেই শঙ্কা থেকে অনেকটাই আজ থেকে বাংলাদেশের মানুষ কিছুটা হলো স্বস্তিতে যাবে। আপনি যেমনটি বলছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে 31 দফা নির্দেশনা করোনার পর সেটি কিন্তু WHO সেটিকে রিকগনাইজ করেছে এবং আমি যেটি আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে এই যে আপনি বলছিলেন যে ভারত এবং বাংলাদেশের যে রিলেশনশিপ সম্পর্কের যে জায়গাটা, মানে সেই যে আমরা দেখছি যে একের পর এক আপনি বলছিলেন যে করোনার মধ্যেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী যিনি একসময় ভারতের অ্যাম্বাসেডর ছিলেন, হাইকমিশনার ছিলেন, তিনি ঘুরে গেছেন এবং তিনিও একটা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। মানে এই করোনার টিকা এই যে ভারতের পর এশিয়ার মধ্যে প্রথম বাংলাদেশ পেল ভারত থেকে, এ থেকে আপনার মনে হয় যে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন আরও নতুন উচ্চতার দিকে যাচ্ছে?
নিঃসন্দেহে আশিস সৈকত, আপনি জানেন যে গত কয়েক মাসের মধ্যে কিন্তু 17ই ডিসেম্বর বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা কিন্তু ভার্চুয়ালে বৈঠক করেছেন। আমরা যতটুকু জানি 26শে মার্চ সামনে, সেখানেও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি আসতে পারেন বলেও আমাদের জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশ ভারতের যে সম্পর্কটি আছে সেটি কিন্তু শুধুমাত্র কিছু অমীমাংসিত ইস্যুতেই থমকে নেই, তারা নতুন উচ্চতায় যাচ্ছে, নতুন যেই সম্ভাবনার জায়গা আছে সেই জায়গাগুলো কিন্তু তারা আবিষ্কার করছে, সেই জায়গাগুলোতে তারা কাজ করতে চাইছে। আশিস, আপনাকে যদি জানিয়ে রাখি, আর কিন্তু কয়েকটি ভ্যানই আছে, শীতাতাপ নিয়ন্ত্রিত ভ্যানগুলো আছে, সেগুলো কিন্তু ইতিমধ্যেই টঙ্গীর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আর কয়েকটি ভ্যান আছে, সেই ভ্যানগুলো রওনা দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আজকে রানওয়েতে বেসরকারিভাবে যে 50 লাখ করোনা ভাইরাসের ডোজ ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিয়ে এসেছে, সেটির কার্যক্রম শেষ হবে। এবং তারা আমাদের জানাচ্ছিল, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমাদের জানিয়েছেন যে এরপরে দ্বিতীয় চালানটি আসবে, সেটির দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। যেটি বলছিলাম যে যেই পর্যন্ত 70 লাখ ডোজ টিকা আছে সেটি আসলে পর্যায়ক্রমে শেষ হবার পরে যেই ওয়্যারহাউসটি আছে সেটি খালি হবার বিবেচনা করে পরবর্তী ডোজটি আনা হবে। নাফিজা, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা কিছুক্ষণ পরে আবার আপনার কাছে ফিরবো। নিশ্চয়ই একেবারে কাজ শেষ হওয়া পর্যন্ত আপনার সঙ্গে আমরা থাকবো। আমরা একটু চলে যাচ্ছি এবারে গাজীপুরে, আমাদের সহকর্মী আবুল হোসেন আছেন সেখানে। আবুল হোসেন, গাজীপুরে পর্যন্ত নেওয়া পর্যন্ত ওয়্যারহাউসে যে টিকাগুলো নেওয়া হবে সে পর্যন্ত আসলে কি ধরনের পরিস্থিতি, প্রস্তুতি কি চোখে পড়েছে আপনার, সার্বিক প্রস্তুতি একটু জানাবেন আমাদের। আজকে ইতিহাসের একটি মাহেন্দ্রক্ষণ, বেসরকারি উদ্যোগে বেক্সিমকো ফার্মা প্রথমেই কিন্তু ভ্যাকসিনের যে টিকা সেটি নিয়ে আসছে এবং সেইগুলো জনসাধারণের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে বলে আমরা জানতে পেরেছি। এখন এই টিকাগুলো সংরক্ষণ করা হবে, আমার যে পাশেই যে বেক্সিমকো ফার্মার ওয়্যারহাউস রয়েছে সেখানে এই টিকাগুলো সংরক্ষণ করা হবে। সেই লক্ষ্যে কিন্তু যাবতীয় যে প্রস্তুতি এই কর্তৃপক্ষ এখানকার নেওয়ার দরকার সেগুলো তারা নিয়েছেন। আমি কথা বলেছিলাম এখানকার কয়েকজন কর্মকর্তার সঙ্গে, তারা যেটি জানিয়েছেন যে এই করোনার যে ভ্যাকসিনটি রাখা হবে সেগুলো যেন বিশ্বমানের থাকে এবং এই ভ্যাকসিনগুলোর মান যেন অটুট থাকে, সেই লক্ষ্যে এখানে যা যা করা দরকার, যেভাবে সংরক্ষণ করা দরকার সেই প্রস্তুতি তারা নিয়েছেন এবং টিকাগুলোর মান যেন শেষ পর্যন্ত জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া বা সরবরাহ করার আগ পর্যন্ত যেন এই মানগুলো অটুট থাকে সেই লক্ষ্যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। এবং এই অংশ হিসেবে এখানে কিন্তু যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এই কিছুক্ষণ আগে এই বেক্সিমকো ফার্ম যে মেঝে অন্যান্য যে ফ্লোর রয়েছে সেগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে দেখেছি এবং সেখানে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে এবং এখানে কিন্তু নিরাপত্তার যে ব্যবস্থা সেটিও কিন্তু ঢেলে সাজানো হয়েছে। এখানে পুলিশ রয়েছে এখানকার গেটে এবং আমরা যেটা খবর নিয়ে জেনেছি যে এখান থেকে ভ্যান গিয়েছিল টিকা আনার জন্য, সেই ভ্যানগুলি ইতিমধ্যে কিন্তু বেক্সিমকো ফার্মার যে টঙ্গী অফিস সেই উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এই ভ্যাকসিনগুলো এই বেক্সিমকো ফার্মার যে নিজস্ব অফিস সেখানে এসে পৌঁছবে এবং সেগুলো যথাযথভাবে আন্তর্জাতিক মান বজায় রেখে এগুলোকে সংরক্ষণ করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আবুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে তথ্য দেওয়ার জন্য। আমরা আশিস শুনছিলেন যে মোটামুটি আসলে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে, টঙ্গীর দিকে রওনা হয়ে গেছে, কয়েকটি গাড়ি আমরা শুধু দেখেছি সেখানে রয়েছে এবং পরে গাজীপুরের দিকেও যাওয়া হবে, টঙ্গীতে চলে গেছে এর মধ্যে বেশ কিছু। এই যে মোটামুটি প্রস্তুতি সম্পন্ন এবং আপনি কথা বলছিলেন নাফিজা দৌলর সাথে এবং বলছিলেন যে আমাদের এই যে প্রাপ্তির জায়গাটুকু এবং সেখানে যে কূটনৈতিক সফলতা। এখন আমি বারবারই আসলে ফিরছি চ্যালেঞ্জের দিকে। আমরা আমাদের যে এই বিশাল কর্মযজ্ঞটি এখানে তালিকা প্রস্তুতির বিষয় রয়েছে এবং অ্যাপস ভিত্তিক যে রেজিস্ট্রেশন, এখানে আরেকটি বিষয় আমি দেখছি যে জন্ম নিবন্ধন দিয়ে আসলে রেজিস্ট্রেশন করতে হবে, সেখানে একটি জটিলতা তৈরি হবে কিনা। আর দেখা গেল যে কারো জন্ম নিবন্ধন তিনি তোলেননি, সেখানে আবার জন্ম নিবন্ধনে চাপ পড়তে পারে কিনা। অর্থাৎ এই যে সময় এবং আমাদের এর মধ্যে সেটি ব্যবস্থাপনা করা, সেটি কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করবে কিনা? ডেফিনেটলি দেখুন মমিদা, আজ থেকে যদি আপনি 10 বছর আগে ফিরে যান তখন কিন্তু আমাদের কিছুই ছিল না। আমাদের কিন্তু এখন একটা ভোটার আইডি কার্ড আছে, আমাদের ভোটার আইডি নাম্বার আছে, ফলে কিন্তু আমরা সহজেই কিন্তু একজন যাতে একাধিক জায়গায় রেজিস্ট্রেশন না করতে পারে সেটা কিন্তু আমরা সুরক্ষা করতে পেরেছি। ফলে প্রথম বড় জটিলতা থেকে আমরা রক্ষা পেয়েছি আমাদের ভোটার আইডি কার্ড থাকার কারণে। এরপরে আপনি যেটি বলছিলেন অনেকের হয়তো ভোটার আইডি কার্ড নেই,
সে হয়তো 18 বছর হয়নি, তার আইডি কার্ড নেই, বা 18 বছর, আমরা জানি যে এই টিকাটি 18 বছরের নিচের প্রয়োজনই যারা হবে বয়সী না। তাদের প্রয়োজন হবে না আপাতত। কিন্তু অনেকের ভোটার আইডি কার্ড, তারা কিভাবে এই টিকাটা পাবে? বা অনেকে অ্যাপসে ঢুকতে পারবে না, অনেকে স্মার্টফোন ব্যবহার করেন না, মোবাইল কি বলবো, ইন্টারনেট সেবা তাদের কাছে নেই, তারা কিভাবে পাবেন? সেটি একটি প্রশ্ন। সেটিও কিন্তু সরকারের যে পরিকল্পনা তার মধ্যে রাখা হয়েছে। স্থানীয় একেবারে গ্রাম পর্যায়ে যদি আপনি বলেন, ইউনিয়ন পরিষদ মেম্বার, চেয়ারম্যান এবং মেম্বার, তারা কিন্তু তালিকা প্রণয়ন করবেন। এটা কিন্তু অ্যাপসের বাইরে তালিকা, যেখানে আসলে অ্যাপস কাজ করবে না, মানে সাধারণ মানুষ যেখানে অ্যাপসে প্রবেশ করতে পারবে না, তারা যদি তার স্থানীয় ইউনিয়নের মেম্বারের কাছে যান, চেয়ারম্যান বা মেম্বার তো একেবারে প্রান্তিক পর্যায়ে, তার কাছে গেলে তিনি কিন্তু একটা তালিকা তৈরি করবেন এবং এই তালিকাটি তৈরি করে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সেই তালিকাটি পৌঁছবে এবং সেখান থেকেই কিন্তু এই তালিকা অনুসরণ করে কিন্তু তাদের টিকা দেওয়া হবে। এবং ডেফিনেটলি কিন্তু সেখানে কিছু ক্রাইটেরিয়া ভাগ করা হয়েছে। শুরুতে যারা সম্মুখ সারিতে যারা কাজ করেন, আপনি জানেন এটি নিয়ে আগেও আমরা আলোচনার কথা বলেছি, পুলিশ, সাংবাদিক, ডাক্তার এবং ওষুধ স্বাস্থ্যকর্মীদের দিয়ে শুরু করা হবে। স্বাস্থ্যকর্মীদের শুরু করা হবে, তারা কিন্তু আগে পাবেন। এরপরে কিন্তু বেশি বয়স্ক যারা যারা আসলে বেশি ভালনারেবল, তাদের উপর তাদের এই টিকাটা দেওয়া হবে। কারণ যেহেতু আপনি 50 লাখ দিয়ে প্রথম শুরু হচ্ছে, আমাদের প্রথম মাসে 50 লাখ আমরা দিতে পারবো, ফলে কিন্তু এখানে কিন্তু স্টেডি বিন্যাস করা জরুরি এবং পৃথিবীতে সব দেশেই সেটি করা হচ্ছে। যারা জরুরি এবং যারা ভালনারেবল তাদের প্রথম টিকার আওতায় আনা হবে এবং আমাদের এখানেও তেমনটি করা হচ্ছে। ফলে আমার মনে হয় না যে খুব বেশি সংকট হবে। বড় চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু আমরা আসলে পেরিয়ে এসেছি। আমাদের যে 3 কোটি টিকা আসার কথা, যেটা এশিয়ার মধ্যে সবার না, আগে আশিস, সবাই। আমি সেটি বলছি না, আমি প্রস্তুতি এবং সার্বিক ব্যবস্থাপনা সবটুকুই আমার কাছে যে সময়ে যে বিষয়টি, অর্থাৎ টিকার যে মেয়াদ এবং এই মাঝামাঝি যে আমরা সময়টুকু পাচ্ছি, সেই জায়গাটা আমার কাছে একটু চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে। এটি আসলে খুব বেশি আমরা যেটুকু জানি যে এই টিকাটা যেটি এসছে সেটা মে পর্যন্ত সম্ভবত এই টিকাটার মেয়াদ আছে। তো ফলে এটা জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মে, কিন্তু আমরা যতদূর জানি যে 1 মাসের মধ্যেই এই 50 লাখ টিকা কিন্তু মানুষের শরীরে মানুষকে ভ্যাকসিনেট করা হয়ে যাবে। কারণ না, স্বাস্থ্য কর্মকর্তা কিন্তু বলছেন আজকে যে টিকাটি এসছে সেটার মেয়াদের কথা বোধহয় বলছিলেন এপ্রিল পর্যন্ত, এপ্রিলের শেষ অথবা মের আর শুরু, যে এরকম 20 লাখ আমরা পেয়েছি ভারতের কাছ থেকে সেটির মেয়াদ জুন পর্যন্ত। যেটি আমরা ডোনেশন উপহার হিসেবে পেয়েছি। ডেফিনেটলি মে জুন, আমার কাছে মনে হয় না যে এটা মে জুন পর্যন্ত যাবে। কারণ আমাদের যে ওয়ার হাউসের যে প্ল্যান বা আমাদের টিকা দেওয়ার যে আমাদের প্ল্যান, সামগ্রিক যে প্ল্যান সরকারের, সেখানে কিন্তু প্রতি মাসে 1 কোটি মানুষকে ভ্যাকসিনেট করা, 50 লাখ এক দফায়, দ্বিতীয় দফায় আবার 50 লাখ সেকেন্ড ডোজ। এখন যারা 50 লাখ পেলেন, সেকেন্ড যে 50 লাখ আসবে এটা কিন্তু আবার তারা পাবেন না, এটা আবার নতুন মানুষ নতুন 50 লাখ পাবেন। এর পরের যে 50 লাখ আসবে সেটি আবার কিন্তু প্রথম যে 50 লাখ পেলেন তারা পাবেন। ফলে কিন্তু এটা কিন্তু একটা চেইনের মধ্যে পড়ে যাবে। ফলে প্রথম মাসে যে টিকাটা আসবে সেটা কিন্তু তৃতীয় মাসে যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে আপনি যে সংখ্যার জায়গাটা বলছিলেন সেই সংখ্যার জায়গাটা আসলে থাকবে বলে আমাদের মনে হয় না।